সারাদিন ধরে মেহমান আসতে লাগলো। নবনী শিমলাকে সাহায্য করতে লাগলো নাস্তা বানাতে। মেঘের সামনে পড়ার ভয়ে নবনী কিচেনে নিজেকে আটকে রেখেছে। শফিক আহমেদ এলেন বিকালে। শিমলা নবনীকে এক গ্লাস জুস করতে বলে নিজেও নাস্তা সাজাতে লাগলো। নবনী জুস বানিয়ে ট্রেতে রাখার জন্য নিয়ে যাচ্ছে, সে মুহূর্তে নীর ছুটে এলো। এসে নবনীকে জড়িয়ে ধরে বলল, মিস, এসে দেখে যান, আমার অ্যাকুয়ারিয়ামে একটা ইলিশ মাছ চাষ করেছি আমি। নীরের ছুটে এসে জড়িয়ে ধরার জন্য জুস উপচে নবনীর পরনের শাড়িতে পড়ল। পরনের শাড়ির সামনে দিকে পুরো ভিজে গেল। নবনী কিছু বলার আগে শিমলা তেড়ে এলো ছেলেকে মারার জন্য। নবনী গিয়ে নীরকে আড়াল করে বলল, আহ, এত উত্তেজিত হবার কি আছে? শিমলা বলল, ওর দুষ্টুমি ভীষণ বেড়ে গেছে নবনী। আর যদি জুসের জায়গায় কফি হতো, কি দুর্ঘটনাটা ঘটতো বলো তো? নবনী হেসে বলল, ঘটেনি তো, তাহলে এখন এত রাগ হবার কিছু নেই, আমি শাড়িটা ধুয়ে নিলেই হবে। শিমলা ভুরু কুঁচকে বলল, পাগল হয়ে গেছো তুমি? এই শাড়ি তুমি পরে থাকবে? তাছাড়া গোসল না করলে স্বস্তি পাবে না, জুসের জন্য পুরো শরীর চটচটে হয়ে থাকবে। আসো আমার সাথে, আমার শাড়ি পরবে, তুমি গোসল করে। লবণী বলল, লাগবে না, বাসায় গিয়ে গোসল করে নেব, এখন এটা ধুয়ে পড়লেই হবে। শিমলা মুখ কালো করে বলল, ভয় পেও না, আমার কোনো ছোঁয়াচে রোগ নেই, আমি সম্পূর্ণ ফিট। আমার মেডিকেল রিপোর্ট তোমাকে দেখাতে পারি। তাও যদি তোমার অস্বস্তি হয় বলো, আমি নতুন শাড়ি কিনে আনবো তোমার জন্য। নবনী ভীষণ লজ্জা পেল। শিমলার হাত চেপে ধরলে বলল, ছি ছি, কী বলছেন এসব? আমি কি এসব ভেবে বলছি নাকি? আচ্ছা, দিন, আপনার শাড়ি পরবো। শিমলা খুশি হয়ে নবনীকে নিয়ে গেল নিজের রুমে। নবনী আর চোখে চারিদিকে তাকিয়ে দেখলো মেঘকে কোথাও দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত নবনী মেঘের সামনে পড়েনি। সকালে মেঘের বলা কথাগুলো শোনার পর থেকে নবনী ভীষণ লজ্জা লাগছে মেঘের সামনে যেতে। নিজেকে ভীষণ তুচ্ছ মনে হচ্ছে। তার জন্য কখনো কেউ এভাবে কষ্ট পাবে তা নবনী কখনো ভাবেনি। কিন্তু তার পক্ষে তো সম্ভব না এরকম কিছু মেনে নেওয়া। একবার আঘাত পাওয়ার পর থেকে নবনী বিশ্বাস করে সম্পর্ক হতে হয় সমানে সমানে, উঁচু আর নিচুতে কখনো সম্পর্ক টিকে থাকে না। সেখানে মেঘ হচ্ছে দূর আকাশের চাঁদ, সে বামুন হয়ে চাঁদের দিকে তাকানোর সাহস পায় না। হাত বাড়ানোর তো পরের কথা। এছাড়া তার পোড়া অতীতের কথা জানতে পারলে মেঘের মনে আর এই ভালোবাসা থাকবে না। ভাবতে ভাবতে শিমলা রুমে চলে এলো। নবনী আলমারি খুলে বলল, তোমার যেটা ভালো লাগে সেটা নাও। নবনী হেসে বলল, আপনি পছন্দ করে দিন না। শিমলা কিছুক্ষণ ভেবে একটা ল্যাভেন্ডার কালারের শাড়ি বের করে দিল। মেঘের প্রিয় রং ল্যাভেন্ডার কালার। আজকে অনুষ্ঠানে জন্য মেঘ আর নীর ম্যাচিং করে পাঞ্জাবি এনেছে ল্যাভেন্ডার কালারের। শিমলা নবনীকে শাড়ি, ব্লাউজ, পেটিকোট সব দিয়ে ওয়াশরুম দেখিয়ে দিল। নবনী ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে মন দিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নবনী। নিজের কী খুঁত আছে তা বের করার জন্য। খুঁজে পেল কপালের একপাশে ছোট্ট একটা কাটা আছে, নাকে অনেক ব্ল্যাকহেড জমেছে, থুতনিতে একটা ব্রণ, একটা গজদাঁত। কিছুতেই তাকে নজর কাড়া সুন্দরী বলে দাবি করা যায় না। তবে কেন মেঘ তার প্রেমে পড়ল? মেঘের পাশে তাকে কিছুতেই মানাবে না। হ্যান্ডসাম মেঘের হাজার হাজার মেয়েদের ক্রাশ, কত ধনীর দুলালি তাকে নিয়ে স্বপ্ন দেখে, সেখানে নবনীকে। এও কি সম্ভব কখনো? নবনী গুনগুন করে গান গাইতে লাগলো। মেঘ এসে শিমলার রুমে ড্রেস চেঞ্জ করতে, পরনে কাপড় বদলে পাঞ্জাবি পরে নিল। তারপর চুল পেছনে দিয়ে আয়নায় নিজেকে দেখতে লাগলো। কোন দিক থেকে যে অসম্পূর্ণ মেঘ তা খুঁজতে লাগলো। কেন তবে সে নবনীর মন পাচ্ছে না? একটা মেয়েকে তো সে ভালোবেসেছে, কখনোতে কোনো মেয়ের সাথে ভাব জমাতে যায়নি। সবসময় মেয়েদের এড়িয়ে চলেছে, নিজেকে শুদ্ধ রাখতে চেয়েছে সে, তার জন্য নিজেকে স্বচ্ছ রাখছে। তবে কেন নবনী তাকে পছন্দ করে না? কি করলে নবনী তাকে পছন্দ করবে? ভাবতে ভাবতে বাথরুমের দরজাটা খুলে গেল। চমকে উঠল নবনী, পেছনে তাকালো। মেঘ দেখে নবনী যেন জমে গেল। যার ভয়ে সারাদিন লুকিয়েছিল, শেষ পর্যন্ত কিনা তারই সামনে পড়তে এলো। সদ্য গোসল করে আসা নবনীর দিকে তাকাতে মেঘের কেমন প্রশান্তি অনুভব হলো। ভেজা মুখের দিকে তাকিয়ে নবনীকে তার কাছে শরীরে ভেজা সাদা গোলাপের মতো মনে হচ্ছে। কি স্নিগ্ধ মুখখানা! প্রসাধনীবিহীন মুখটা যেন ভীষণ কোমল। মেঘ সবচেয়ে বেশি অবাক হলো নবনীর চুল দেখে। এক মাথা ঘন কালো চুল নবনীর কোমর পর্যন্ত। দেখে মনে হচ্ছে ভীষণ সিল্কি। নবনী কী করবে বুঝতে পারল না। ইচ্ছে করে এক ছুটে গিয়ে বাথরুমে লুকিয়ে যেতে, কিন্তু তাতে মেঘের অসম্মান হবে। তাছাড়া সে পা নড়াতে পারছে না কেন? মেঘ দুপা এগিয়ে গিয়ে বলল, তোমাকে দেখার পর থেকে কীরকম গণ্ডগোল হয়ে গেল, সমস্ত জীবন ওলটপালট হয়ে গেল, সব কিছু সম্পূর্ণ হারিয়ে ফেললাম বুঝে খেই। চিন্তাসূত্র হয়ে গেল বিশৃঙ্খল এলোমেলো।
তারপর বের হয়ে গেল রুম থেকে। নবনীর জড়তা বুঝতে পেরে মেঘ আর দাঁড়িয়ে থাকতে পারল না। মেঘের ভীষণ ইচ্ছে করছিল নবনীর ভেজা চুলে একবার ছুঁয়ে দিতে। নবনীকে ছোঁয়ার দুঃসাহস হয়নি, সে ইচ্ছে করেও নি। বাইরে এসে মেঘ আর দাঁড়ালো না, সোজা বাগানে চলে গেল সে। নবনী বের হতে দেখে হয়তো বিব্রত হবে। নবনী বিব্রত করতে মেঘ চায় না। যাকে ভালোবাসে, যার তার সুবিধার জন্য, স্বস্তিটার জন্য নিজের ইচ্ছাটাই বিলীন করে দেওয়া যায়। প্রচণ্ড ইচ্ছে থাকার পরেও মেঘ আর নবনীর সামনে দাঁড়িয়ে থাকলো না। মেঘ বের হতেই নবনী ছুটে গিয়ে রুমের দরজা বন্ধ করে দিল। এতক্ষণ তার জন্য নিঃশ্বাস বন্ধ হয়েছে। ভয়ে গলা শুকিয়ে গেল নবনী। নবনী ভেবেছিল সুযোগ পেয়ে মেঘ হয়তো নবনীকে ভালোবাসার জন্য ফোর্স করবে। কিন্তু নবনী বিব্রত ভাব থেকে মেঘ চলে যাওয়ায় নবনী ভীষণ কৃতজ্ঞ হলো মেঘের ব্যবহারে। সে মুগ্ধ হলো মেঘের উপর। চুল খোপা করে নবনী বের হলো রুম থেকে। উঁকিঝুঁকি মেরে দেখলো মেঘ কোথাও আছে কিনা, কিন্তু দেখতে পেল না। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো নবনী। তারপর বারান্দায় গিয়ে দাঁড়াতে দেখলো মেঘ স্টেজে দাঁড়িয়ে ডিরেকশন দিচ্ছে। নবনী ভীষণ ভালো লাগলো এই ব্যাপারটা। প্রথমবারের মতো নবনীর মনে হলো যতটা খারাপ ভেবেছে সে লোকটাকে, ততটা খারাপ নয়। নবনী আর শিমলা ঘর থেকে বের হলো না বাকি সময়। সন্ধ্যার কেক কাটার পরে গানের অনুষ্ঠান শুরু। নবনী কোনো একটা চেয়ারে বসে রইল। কিছুক্ষণ পর নবনী চমকে উঠল পুরো বাগানে মানুষ ভর্তি হয়ে যেতে দেখে। মেঘের গান শুনতে হাজারো বেশি মানুষ এসেছে। নবনী ভীষণ অবাক হলো। মেঘলা এসে নবনীর পাশে বসে বলল, অবাক হচ্ছ ভাবি? ভাইয়া একসময় ভীষণ ভালো গান গাইতো, নিজে একটা দলও গঠন করেছে, তারপর নিজেই গান ছেড়ে দিয়েছে। শুধু আজকে তোমার জন্য গান গাইবে। নবনী ভীষণ লজ্জা পেল। কারো কাছে যে এতটা স্পেশাল হবে কখনোই সে ভাবেনি। মেঘ স্টেজে উঠে দাঁড়াতেই সবাই চিৎকার করে উঠল। হাত তুলে মেঘ সবাইকে থামিয়ে বলল, তারপর মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আজকে আমি একটা গান গাইবো খালি গলায়। একটা মেয়েকে আমি ভীষণ ভালোবাসি, এতটাই ভালোবাসি যে বলতে গিয়েও মেঘের গলা ধরে এলো। তারপর বলল, সে আজ এখানে উপস্থিত, শুধু তাকে উদ্দেশ্য করে আমি আজ গাইবো, কোনো মিউজিক হবে না। তারপর খালি গলায় মেঘ গাইতে শুরু করলো, ঢেকে রেখে যেন কুসুম পাপড়ি আপ ডালে ফসলের ঘুম। গান গাইতে গিয়ে মেঘের গলা বুঝে এলো, দু চোখে নিজের অজান্তে ভিজে গেল। মেঘের কান্না সবাই অনুভব করতে লাগলো। মেঘে একটু লজ্জা লাগলো না এতে। সে কে, তার স্ট্যাটাসকে কিছুই ভাবলো না। মনের সব আবেগ দিয়ে গান গাইলো। গান শেষ করতে হাততালির হুড়োহুড়ি পড়ে গেল। সবাই চিৎকার চেঁচামেচি করে আনন্দে প্রকাশ করতে এলো। মেঘের বুকের ভিতর ভীষণ পুড়তে লাগলো। নিজেকে মনে হলো ভীষণ অসহায়। কাউকে কিছু না বলে মেঘ নেমে গেল স্টেজে। মাসুমা বেগম টিস্যু দিয়ে চোখ মুছতে মুছতে নবনীর পাশে এসে দাঁড়ালো। নবনীর হাত চেপে ধরে বলল, দেখলে মা, আমার গাধা ছেলেটার কাণ্ড। মানুষ কাউকে এরকম ভালোবাসে নাকি? আমার ছেলেটা যে সত্যি সত্যি কাউকে এতটা ভালোবাসবে আমি তো আগে বুঝিনি মা। বুঝলে আমার ছেলের এত কষ্ট পেতে দিতাম না। আরও আগেই ও মেয়ের কাছে গিয়ে তাকে ভিক্ষে চাইতাম আমার মেঘের জন্য। আমার ছেলেটা ভীষণ কষ্ট পাচ্ছে, অথচ মা হয়ে এতদিন আমি এটা বুঝলাম না। নবনী নিজেরও চোখ ভিজে গেল মেঘের গান শুনে। নিজের বুকের অপরাধী মনে হলো তার। বুকের ভেতর কেমন একটা ব্যথা হচ্ছে। কি করবে সে? ক্যান্টিনে বসে নবনী কফিতে ছোট ছোট চুমুক দিচ্ছে। এরা কফি বেশ ভালো বানায়। নবনী আজকাল কফি ছাড়া আর কিছু খেতে ইচ্ছে করে না। নিজের সাথে নিজে যুদ্ধ করতে পারছে না আর। কেন জানি না মেঘের দিকে তাকাতে পারে না কিছুতেই। তার নিজের কাছে নিজেকে বিরক্ত লাগে। একটা জীবনে এত নাটক কেন তার সাথে ঘটলো? কি হতো বাবা তাদের লেভেলের কোনো পরিবারে তাকে বিয়ে দিলে? ৩ বেলা মাছ ভাত না খেলেও ডাল ভাত খেয়ে তো স্বামী সংসার নিয়ে তার জীবন কাটিয়ে দিতে পারতো। না হয় ঘরখানা আধ ভাঙা হতো, জানলার শিক ভাঙা থাকতো, ঝড় এলে ঘরের চাল উড়ে যাওয়ার ভয় থাকতো, বৃষ্টি এলে চালের ফুটো দিয়ে পানি পড়তো, জ্যোৎস্না রাতে ঘর ভেসে বাঁধ ভাঙা চাঁদের এলে তবুও মন সুখে থাকতো। দিন শেষে ক্লান্ত একজন তাকে বউ বলে ডেকে কাছে টেনে নিত। জীবনে তামিম নামে কোনো কালো অতীত থাকতো না। মেঘ নামের একটা ভাবনা থাকতো না। মেঘের কথা শুনলে নবনীর বুক ধড়পড়ে। নবনীর সামনে চেয়ারে বসে নিতু বসে পড়ল এক প্লেট নুডলস নিয়ে। তারপর খেতে খেতে নবনীকে জিজ্ঞাসা করলো, আপনি তো স্যারের বিয়ে তাই না? আসলে আমার ডেস্ক 7 তলায় তো। আপনি আসার আগে যদিও একই ফ্লোরে ছিলাম আমি আর আমার হাজবেন্ড, কিন্তু বিয়ের পর দিন থেকে আমাদের দুজনকে 2 ফ্লোরে দেওয়া হয়, তাই আপনার সাথে ওভাবে কথা বলে ওঠা হয়নি। আমি আর আমার হাজবেন্ড এই অফিসে জব করি। বাই দ্য ওয়ে, আমি নিতু, আপনি? নবনী শুকনো হেসে বলল, নবনী। নিতু কিছুক্ষণ নবনীর দিকে তাকিয়ে বলল, 1 সেকেন্ড, আপনাকে মনে হচ্ছে অন্য কোথাও দেখেছি, মনে পড়ছে না। নবনীর হাসি পেল। ইচ্ছে করলো বলতে, মনে পড়বে না তো? আমি জানি মিসেস নিতু, আমার সংসার আপনার হয়ে গেল
আমার জীবন আপনার জন্য তছনছ হয়ে গেল। আপনি তা জানবেন না কিছুতেই। নিতু কিছুক্ষণ ভেবে বলল, আমি ভুল না থাকলে আপনি আর আমার একই বিল্ডিংয়ে একই ফ্লোরে থাকি। অ্যাম আই রাইট? নবনী হেসে বললে, হ্যাঁ। নিতু চোখ বড় করে আশ্চর্য তাকিয়ে বলল, কি আশ্চর্য বলুন তো? একই ফ্লোরে থাকি আমরা, একই অফিসে জব করি, অথচ কেউ কাউকে চিনি না। দিন দিন আমরা রিয়েল লাইফেও কেমন আনসোশ্যাল হয়ে যাচ্ছি দেখছেন? অথচ আগে পরিচয় থাকলে ছুটির দিনগুলো আমাদের এত বোরিং লাগতো না। একে অন্যের বাসায় গিয়ে চুটিয়ে আড্ডা দিতাম। নবনী ভীষণ রাগ লাগছে নিতুর সাথে কথা বলতে। নিতুকে মনে হচ্ছে তার সবচেয়ে বড় ভিলেন তার লাইফে, যার এন্ট্রিতে নবনীর জীবন তছনছ হয়ে যেতে দেরি হয়নি। নিতুর সাথে হাসি মুখে কথা বলতে নবনীর ভীষণ রাগ লাগছে। ইচ্ছে করছে এক গ্লাস পানি নিতুর গায়ে ঢেলে দিতে। নিজেকে সামনে নবনী দাঁড়িয়ে বলল, আমার একটু কাজ আছে, এখন আসি, পরে কথা হবে। নিতু জবাবের অপেক্ষা না করে নবনী চলে গেল ক্যান্টিন থেকে। নিতু অবাক হলো নবনীর ব্যাপারে। নবনীর গমনপথের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর নিতু নিজের খাওয়াতে মন দিল। নিজের ডেস্কে এসে বসার পর নবনীর কান্না এসে গেল। ইদানিং নবনীর সব কিছুর উপর বিরক্ত হয়ে যায় সহজে। নিজেকে বারবার বোঝায় এভাবে বিরক্ত হবে না, কিন্তু তাতে লাভ হয় না। চেয়ারে বসে লম্বা একটা শ্বাস নিল নবনী। তারপর ভাবলো নিতুর সাথে এরকম ব্যবহার করা উচিত হয়নি তার। মেয়েটার কি দোষ? মেয়েটা হয়তো এসব কিছুই জানে না। জানলে নিশ্চয়ই এরকম ইজিলি কথা বলতে পারতো না নবনীর সাথে। নবনীর যেমন অস্বস্তি লাগছে তেমন লাগতো। আর চোখে একবার মেঘের ক্যাবিনের দিকে তাকালো, তারপর উঠে গেল আবার ক্যান্টিনের দিকে। তামিম আজকে অফিসে আসেনি। তাহেরা বেগমের হাঁটু ব্যথা, ডাক্তার দেখাতে নিয়ে গেছেন। নিতু ক্যান্টিনে বসে অলস সময় কাটাচ্ছে। লাঞ্চ টাইমে এখনও 15 মিনিটের মতো বাকি আছে। নবনী আবার এসে নিতুর সামনে বসে বলল, তারপর বলল, সরি, তখন তাড়াহুড়ো করে চলে গেলাম। নিতু মুচকি এসে বলল, ইটস ওকে। আপনি এর আগে কোথাও জব করছেন নাকি এটা ফার্স্ট টাইম? নবনী বলল, না, এটাই ফার্স্ট টাইম আমার। নিতু বলল, আপনার লাক ভীষণ ভালো বলতে হবে। নিতু নবনী কিছুক্ষণ নিতুর দিকে তাকিয়ে বলল, আপনার চাইতে ভালো হতে পারিনি। নিতু বুঝতে পারল না, আবার জিজ্ঞাসা করলো। নবনী নিজেকে সামলে নিয়ে বলল, এই যে কি সুন্দর স্বামী স্ত্রী একই অফিসে জব করেন, একই সাথে আসা যাওয়া করেন, তাই বলছি। নিতু হাসলো, তারপর বলল, সেটা ঠিক বলছেন। তবে কি জানেন, আমরা তাই ভাবি যা বাইরে দেখি, ভেতরে কার কী হচ্ছে তা জানি না। তাই তো বুঝি না কার বুকে কি আগুন জ্বলছে। নবীনী চমকালো এই কথা শুনে। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, বুঝলাম না। নীতু হেসে বলে, আসলে ঠিক বুঝেছেন, কিন্তু বিশ্বাস করতে পারছেন না মনে হয়। যাই হোক, আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। নবনী হেসে বিদায় নিয়ে চলে গেল। লাঞ্চ টাইম শেষ হয়ে গেল। শুক্রবার বিকেলে নবনী রাবেয়া বেগমের বানানো সবগুলো কাঁথার ছবি তুলল। সর্বমোট 8টা কাঁথা হয়েছে, বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইন। ঘরের ভেতরে ছবি ভালো আসছে না দেখে সাব্বির বলল, চল আপা ছাদে যাই, ওখানে ছবি তুললে অনলাইনে বিজনেস করার জন্য এই ছবি তোলার ব্যাপারটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ছবি আর বাস্তবে 19-20 পার্থক্য হলে মানুষ মানা যায়, কিন্তু 16-20 হলে কিন্তু মেনে নিবে না। রাবেয়া বললেন, চল তো মা, ছাদটা কেমন দেখি নেই তো কোনোদিন, আজ একটু দেখে আসি। ভাই বোন মিলে হইহুল্লো করে ছাদের দিকে গেল। কাঁথা, শীতল পাটি, কিছুটা রঙিন স্টোন নিয়ে সবাই ছাদের দিকে গেল। ছাদে গিয়ে দেখে বিল্ডিংয়ের সব মহিলারা ছাদে। এই জন্য এক মিলন মেলা বসেছে। সবার সাথে তাহেরা, দিশা, লুবনাও আছে। নবনী নিজেকে নিজের চোখ বন্ধ করে বললেন, এরা আমার অচেনা। এদের সামনে আমি মোটেও নিজেকে দুর্বল প্রমাণ করব না। এদের সাথে আমার এখন আর কোনো সম্পর্ক নাই। তাই কিছুতে মনকে অশান্ত করা যাবে না। একপাশে পাটি বিছিয়ে একটা গাঁদা ফুলের গাছের পাশে এনে সেখানে কাঁথা রেখে নবনী ছবি তুলছে। সাব্বির দাঁড়িয়ে বোনকে ডিরেকশন দিচ্ছে। রাবেয়া বেগম ছাদে তাহেরা বেগমকে দেখে কিছুটা বিরক্ত হলেন যেন। তার ফুলের মতো মেয়েটার জীবনে এই মহিলা কালবৈশাখী ঝড় হয়ে সব এলোমেলো করে দিয়েছে। একসময় এই মহিলাকে তিনি প্রচণ্ড ভয় পেতেন। নিজেকে তার ভীষণ অপরাধী লাগতো এর সাথে কথা বলতে গেলে। অথচ এখন সময় পাল্টে গেছে। আজ রাবেয়া বেগমের ভয় লাগছে না, বরং বিরক্ত লাগছে এই ভেবে যে এরকম একটা ছোট মনের মানুষের সাথে দেখা হয়ে গেল। নবনী ছবি তুলতে তুলতে কয়েকজন অল্প বয়সী মহিলা এগিয়ে এলো নবনীর দিকে। এরা এতদিন নবনী কে এটা জানতো না। তারাও অন্যদের থেকে জেনে গেল একসময় নবনী তাহেরা বেগমের পুত্রবধূ ছিল, এখন ডিভোর্স হয়ে গেছে। তারা সবাই তাহেরা বেগমকে ঘিরে ধরল। নবনীর পাশে গিয়ে একজন জিজ্ঞাসা করলো, এগুলি কি আপনি বানিয়েছেন? নবনী হেসে বললেন, না, আমরা অল্প অল্প সাহায্য করছি, আমার মা বানিয়েছেন। অন্য একজন জিজ্ঞাসা করলো, কি করবেন এত কথা? নবনী বলল, সেল করব। মহিলাদের মধ্যে ফিসফিস শুরু হয়ে গেল। প্রায় 5-10 মিনিট ফিসফিস করার পর একজন বলল, আমার 3টে কাঁথা চাই। 3টে বললে সেখানে নবনী 4টা কাঁথার বিক্রি হয়ে গেল। তাহেরা বেগম 20 দৃষ্টি তাকিয়ে রইল নবনীর দিকে। এই নবনীকে তার ভীষণ অচেনা লাগছে। আত্মবিশ্বাসে ভরপুর এই নবনী তো তার ছেলের বউ ছিল না। নবনী
টাকা মায়ের হাতে তুলে দিয়ে বলল, তোমার প্রথম উপার্জনের টাকা। রাবেয়া বেগম চমকেও গেলেন। সামান্য একটা কথা, অথচ শুনেই তার বুকের ভেতর কেমন আন্দোলিত হয়ে গেল, চোখ টলমল হয়ে গেল। নবনী মাকে জড়িয়ে ধরে বলল, হুম, আমার মা নিজে এখন স্বাবলম্বী হয়ে গেছে। নবনী বাসায় এসে সবগুলো ছবি বিভিন্ন গ্রুপে শেয়ার করলো। তারপর সোজা হয়ে বিছানায় শুয়ে পড়লো। সন্ধ্যায় নিতু এলো নবনীদের বাসায়। দরজা খুলে দিল সাব্বির। নিতুকে দেখে সাব্বির মুখ কালো হয়ে গেল। নিতু হেসে জিজ্ঞাসা করলো, কেমন আছো? নবনী কোথায়? সাব্বির ইশারায় নবনীর রুম দেখিয়ে দিল। তারপর নিজের রুমে ঢুকে গেল। নিতু কিছুটা অবাক হলো এরকম ব্যবহারে। এর তারপর নবনীর রুমের দিকে গেল। নবনীর মা বোন সবাই মিলে গল্প করছে। নিতু গিয়ে সালাম দিল। নবনী হেসে রাবেয়া বেগমকে বলল, মা, উনি হচ্ছে নিতু। আমরা একই অফিসে কাজ করি। আমাদের পাশের ফ্ল্যাটে তামিম সাহেবের স্ত্রী উনি। মুহূর্তে সবার মুখ থমথমে হয়ে গেল। দু একটা কথা বলে সবাই চলে গেল। নিতু সবটা খেয়াল করলো। কিছু একটা সমস্যা হচ্ছে নিতু বুঝতে পারলো। তবুও কিছুক্ষণ বসে সবার সাথে কথা বলল। 20 মিনিট পর নিতু চলে গেল। নিজেদের বাসায় ঢুকে নিতু নিজে নিজে তামিমকে বলতে লাগলো, জানো, আমাদের অফিসে যে কাজ করে নবনী, ওদের বাসায় গিয়েছিলাম আমি। মেয়েটা এত ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে এসে। তামিম চায়ে চুমুক দিচ্ছিল। নবনীর কথা শুনে তামিমের হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল ফ্লোরে। তাহেরা বেগম নিজেও চমকালেন। নিতু সবার দিকে তাকে জিজ্ঞাসা করলো, কী হয়েছে? তাহেরা বেগম দাঁতে দাঁত চেপে বললেন, ছোট লোকের বাচ্চা, কারো অনুমতি নিয়ে তুই বাসার বাইরে গিয়েছিস। তোকে আমি প্রথম দিনে বলেছি আশেপাশের বাসায় যাওয়ার আমার পছন্দ না। নিতু হেসে বলল, আমি ছোট লোকের বাচ্চা না, বরং আপনি হলেন ফালতু মহিলা, যিনি কিনা নিজের সবার বাসায় গিয়ে মানুষের কাছে নিজের পুত্রবধূর বদনাম করেন। নিজেকে সবার কাছে অসহায় সহজ সরল প্রমাণ করতে চান। প্রতিদিন অফিসে আসা যাওয়ার সময় আশেপাশের সব মানুষের কথা আমার কানে আসে। মূলত ওদের কথা শুনতেই আমি সিঁড়ি দিয়ে আসা যাওয়া করি। তারপর নিজের রুমে চলে গেল নিতু। তামিম মায়ের দিকে তাকিয়ে বলল, এসব মোটেও ভালো কাজ করনি তুমি মা। সহ্যের একটা সীমা থেকে মনে রাখো। তামিম চলে যেতেই তাহেরা বেগম বিলাপ শুরু করলেন। ছেলে বউয়ের গোলাম হয়ে গেছে, তাকে 2 পয়সা দাম দেয় না, এসব বলে কাঁদতে লাগলো। নিতু বিছানায় শুয়ে শুয়ে দুয়ে দুয়ে চার মেলাতে লাগলো। তবু খটকা রয়ে গেল। 1 সপ্তাহ পরে মেঘ নিয়মিত নবনীদের বাসায় আসা যাওয়া করে। ব্যাপারটা অবিশ্বাস্য হলো সত্য। প্রথম দিন বাসার কলিং বেল বাজাতে নবনীকে দরজা খুলে মেঘকে দেখে নবনীর হার্টবিট এতটা বেড়ে গেল যে নবনীর মনে হলো বুকের পিঞ্জিরা থেকে হার্ট বুঝি এখনই টুপ করে বের হয়ে যাবে। গায়ে একটা নর্মাল টি শার্ট, একটা গ্রে কালারের প্যান্ট পরা মেঘকে দেখে কিছুতেই উপায় নেই যে এই ছেলে কোনো অফিসের বস। নবনী ভাবল, চোখ ভুল দেখছে সে, তাই মুখের উপর দরজা বন্ধ করে দিতেই যাবে। মেঘ 1 পা ভিতরে ঢুকে গেল। নবনী দরজা বন্ধ করে যেতে মেঘ মৃদু আর্তনাদ করে বলল। নবনী ভীষণ চমকে গেল। মেঘ মুচকি এসে সালাম দিয়ে বলল, আমি ফাল্গুনী আর চৈতালির টিউটর। নবনী হতভম্ব হয়ে তাকিয়ে রাখলো। হাসিম আলী রুম থেকে বের হয়ে মেঘকে দেখে বুকে জড়িয়ে ধরে বলল, এই স্যার আজ থেকে ফাল্গুনী এবং চৈতালিকে পড়াবেন না মা। নবনী চোখ মুখ শক্ত করে জিজ্ঞাসা করলো, কে ঠিক করছে বাবা? হাসিম আলী হেসে বলল, আর কইস না মা, তোরে তো কাল কইতে পারিনি। কাল আমি ওগো স্কুলে গেছি না, তখন ওগো স্কুলের স্যারেরা ওনারে ঠিক করে দিলেন। নবনী জিজ্ঞাসা করলো, কেন ঠিক করে দিছে ওনাকে? হাসিম আলী বলল, ও একসময় ওই স্কুলে পড়েছে। পোলাটার অবস্থা আমাগো মতোই ছিল। ফ্রিতে স্কুলের স্যারেরা পড়াইছে, এখন নিজে চাকরি করে, বাপ মা নাই। নিজের স্কুলে এসে স্যারগো কইছে যে কাউরে সাহায্য করবার চাই। স্যারেরা আমাগো চৈতালি আর ফাল্গুনির লইগা ঠিক করে আসছে ওরে। গতকাল আমারে যাইতে কইছে স্কুলে, আমি গেছি আর স্যার কইল এই স্যারে আমার 2 মাইয়ারে ফ্রিতে পড়াবে। দেখলাম এরকম আরও কয়েকজন আছে স্কুলে পোলা মাইয়েগো ফ্রিতে পড়ানোর লইগা। মানুষের মন কত বিশাল, তা কইলে স্কুলে না গেলে বুঝতাম না রে মা। কত পোলারে দেখলাম কাল ফ্রিতে পড়ানোর লইগা আইসে বইসা আছে। ভালো মানুষ এখনও আছে দুনিয়ায়। নবনী ভুরু কুচকে তাকালো মেঘের দিকে। বিড়বিড় করে কিছু একটা বলল, কেউ বুঝলো না। নবনী নিজের রুমে গিয়ে শটান হয়ে শুয়ে পড়ল। মাথা তার এলোমেলো লাগছে। নীরের জন্মদিনের পর থেকে নবনী মেঘের দিকে ভুল করে তাকায় না। সিম কার্ড চেঞ্জ করে ফেলছে। লাঞ্চ আওয়ারে ক্যান্টিনে বসে থাকে। মেঘের দিকে তাকালে নবনীর ভীষণ কষ্ট হয়। বুকের ভিতর কেঁপে ওঠে, দ্বিধায় পড়ে যায়। আজকে নবনী নিজের মনকে বোঝাতে পারে না। নীরের জন্মদিন ছিল 4 মাস আগে। এই 4 মাস নবনী নিজের সাথে নিজে প্রতিনিয়ত যুদ্ধ করছে। এখন তার তামিমকে দেখলেও মোটেও জ্বালাপোড়া অনুভব হয় না, বরং নিতুর সাথে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। এখন জীবন একটা সমস্যার মেঘ। মেঘের কাছ থেকে নবনী তাই লুকিয়ে বেড়াতে চায়। বারবার মনে হয় সরাসরি তাকালে বুঝি মেঘের বুঝে যাবে নবনীর বুকে ভেতরে জমে থাকা একটা কষ্টের পাহাড় মেঘের কাছাকাছি থাকলে গলে যেতে চায়। বুকের ভেতর
বসন্তের বাতাস বইতে চায়। প্রাণপণে চেষ্টা করে নবনী সেই বাতাসকে থামিয়ে দেয়। ধরা দিতে চায় না কিছুতেই নবনী। হাসেম আলী নবনীর রুমের সামনে এসে দরজায় নক করলেন। নবনী উঠে বসে বাবাকে ভেতরে আসতে বলল। হাসেম আলী মেয়ের বিছানার পাশে দাঁড়িয়ে বললেন, ছেলেটার জন্য একটু নাস্তার ব্যবস্থা করতে। নবনী বাবার দিকে তাকিয়ে বলল, কী দরকার ছিল বাবা টিউটর রাখার? আমি অথবা সাব্বির কি ওদের পড়াতে পারতাম না? নাকি আমরা পড়াই না? হাসেম আলী বলল, কী বলস মা? স্কুলে এত বড় বড় মানুষের সামনে আমি কি কমু যে আমি রাজি না? সব বাপ মায়ের দেখলাম হাসি মুখে রাজি হয়ে গেছে। আমি সেখানে কেমনে না করি? আমি মূর্খ মানুষ কি এত বড় মানুষের লগে কথা কইতে পারি? নবনী আর কথা না বাড়াইয়ে কিচেন রুমে চলে গেল। হাসেম আলী বুঝতে পারলেন মেয়ে কোনো কারণে রেগে আছে। মেয়ের পিছন পিছন গিয়ে হাসেম আলী বলেন, রাগ করছিস মা? রাগ করিস না। শোন মা, আমরা আসলে খুব খারাপ লাগছে যখন শুনেছি পোলাটার বাপ মা মরা। পোলাটা লইয়া আমার এত মায়া লাগছে। মেসে থাকে, আত্মীয় স্বজন নাই, যাওয়ার জায়গা নেই। শুইনে আমার কলিজায় কেঁপে উঠছে। এতিম পোলারটার মুখের দিকে তাকায় আমার যে কেমন লাগছে। আমি তো এতিম ছিলাম রে মা, মা মরছে আমার ছোট্ট রাইখা। নবনী বাবার সাথে তর্ক করলেন না। বাবার মন খারাপ হয়ে যাবে নবনীর কথা বাড়ালে। নবনী মেঘের জন্য এক মগ কফি আর এক প্লেট নাস্তা নিয়ে ফাল্গুনীদের রুমে গেলেন। হাসেম আলী সেখানেই বিছানায় একপাশে বসেছিলেন। নবনীর হাতে রান্না বুঝতে পেরে গোগ্রাসে খেয়ে নিলেন। হাসেম আলী মুগ্ধ হয়ে তাকিয়ে রইলেন মেঘের দিকে। নবনীর পিছু পিছু এসে বললেন, দেখলি মা, পোলাটার মনে হয় গত রাতে কিছুই খায়নি। ভীষণ খিদে ছিল পেটে। শোন মা, এখন থেকে প্রত্যেক দিন পোলাটারে নাস্তা দিস। মাঝে মাঝে ভালো কিছু রান্না হইলে তোর মায়েরে কমু পোলাটারে ভাত খাওয়াইতে। নবনী বিরক্ত হয়ে বলল, তোমার যেমন ভালো লাগে করো বাবা। হাসেম আলী মেয়ের রাগ বুঝতে পেরে বললেন, রাগ কইরা আসোস কেন? আমাগো নবীজি তো এতিম ছিল। নবীজি কইছে এতিমরে মায়া করতে। নবনী ইচ্ছে করছে চিৎকার করে বলে দিতে সব কিছু, কিন্তু বললে পারল না বাবার ইমোশন দেখে। নবনী নিজের রুমে গিয়ে বসে রইল। রাবেয়া বেগম তরকারি কাটছেন। হাসিম আলী রাবেয়ার পাশে বসে বসলেন, মেয়েটা এরকম রাগ কইরা আছে কেন কত? রাবেয়া বেগম কয়েকদিন ধরে লক্ষ্য করছেন মেয়ের মন খারাপ। কিছু নিয়ে মেয়ে চিন্তায় আছেন, তিনি বুঝতে পারছেন। আগ বাড়িয়ে কিছু জিজ্ঞাসা করছেন না নিজে। মেয়ে বড় হয়েছে, এখন ভালো মন্দ বুঝে। নিজ থেকে কিছু জিজ্ঞাসা করে মেয়েকে বিব্রত করতে আর লজ্জা লাগছে। আবার মেয়ে কোনো সমস্যা আছে কি না তাও বুঝতে পারছেন না। হাসিম আলী স্ত্রীর দিকে তাকিয়ে বলেন, কি হইল তোমার? রাবেয়া বেগম বললেন, মেয়েটা মনে হয় মন খারাপ কোনো কারণে। আপনি আর ওর লগে কথা বাড়াইন না। মেয়েটার মন ভালো হইলে দেখবেন সব ঠিক হয়ে যাইব। হাসেম আল্লাহ উদ্বিগ্ন হয়ে বললেন, কি কও তুমি? আগে কও নাই কেন? আমি এখন কি করুম? মেয়ের মনের কষ্ট দিলুম বুঝি আমি? রাবেয়া বেগম বিরক্ত হয়ে বললেন, আরে না, আপনি কষ্ট দিলেন কখন? ওর মন আগের থেকেই খারাপ। আমি ওরে কিছু জিজ্ঞাসা করি নেই। নিজের মন ভালো হইলে নিজেই কইব, কোনো অসুবিধা হইব না। এক সপ্তাহ পরে শুক্রবার মেঘা জুম্মার নামাজ পড়াতে এসেছে। বাসাতে আসতে রাবেয়া বেগম বললেন, বাবা, আজকে আমাগো লগে কয়েকটা ডাল ভাত যদি খাইতেন খুশি হইতাম। মেঘ বিগলিত হয়ে বললেন, কি বলেন চাচি, আমার জন্য এত কষ্ট করবেন না, আমি মেসে খেয়ে নিব। রাবেয়া বেগম বিনীত হয়ে বললেন, আপনার চাচা আপনার লইয়া নিজ হাতে বাজার করে আনছে। আমারে কইছে আজ বাবাজির লইয়া একসাথে খানা খামু, তুমি সব রান্ধ ভালো করে। মেঘ এসে বলল, চাচা যেহেতু বলেছে তাহলে তো খাবো নিশ্চয় চাচি। তাছাড়া আজকে মেসে দেখলাম ব্রয়লার মুরগি রান্না হয়েছে। মেসের খাবারের কথা আর কি বলবো চাচি। এক বাটি ঝোলের মধ্যে 2 পিস আলু 1 পিস মাংস হাবুডুবু খাই। বেঁচে থাকার জন্য খেতে হয়। বাবা মা না থাকলে কপালে এরকম কষ্ট হয়। রাবেয়া বেগম চোখের পানি চলে এলো মেঘের কথা শুনে। আঁচলে চোখ মুছে নবনীর রুমে এসে বলল, আহারে, ছেলেটার কত কষ্ট রে মা। দুনিয়ায় আল্লাহ মানুষ এত কষ্ট দিল কেন? বাপ নাই, মাও নাই, কে রাখে তার খাওয়ান খবর? কি খায় না খায় কে জানে? নবনী ইচ্ছে করলে চিৎকার করে বলতে, তুমি জানো না মা, ওনাদের খাবারের জন্য কত মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। ওনাদের খাবার আসে 5 তলা হোটেল থেকে। আমাদের এসব খাবার ওনাদের সইবে না। বলল না কিছু। সিদ্ধান্ত নিল আজকে একটা বিহিত করবে। আজকে সরাসরি মেঘকে জিজ্ঞাসা করবে এসব নাটকের কেন করেছে সে। নিজের সাথে নিজে এভাবে আর যুদ্ধ করতে পারছে না। যে কোনো একটা সিদ্ধান্ত এবার নেওয়া উচিত। রাবেয়া বেগম রান্না করতে করতে নবনীকে বললেন, মা, তরকারিতে ঝাল কম দিও। রাবেয়া বেগম অবাক হলেন মেয়ের কথায়। তাদের বাসায় সবাই ঝাল খেয়ে অভ্যস্ত, বরং ঝাল কম দিলে কেউ খেতে চায় না। মেয়েকে যে কথা জিজ্ঞাসা করতেই নবনী বলল, আজ ঝাল কম দিয়ে খেতে ইচ্ছা করছে মা, পেটে গন্ডগোল। খেতে বসে মেঘ চমৎকৃত হলো। ছোট মাছের চচ্চড়ি, ধনেপাতা দিয়ে পাতলা ডাল, চমৎকার একটা ঘ্রাণ আসছে ডাল থেকে।
চিকন চিকন করে তেলের উপর করে আলু ভাজা, ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা। ভীষণ তৃপ্তি নিয়ে মেঘ খাবার খেলো। যদিও প্রথমে ভয় পেয়েছিল খাবারের ঝাল নিয়ে। মেঘ ঝাল খেতে পারে না, কিন্তু খেতে বসে দেখলো সব খাবারে তার মতোই ঝাল হয়েছে। নবনী ছাড়া বাকি সবাই একসাথে বসে খাবার খেলো। নবনী পেটের সমস্যা বলে খেতে এলো না। খেয়ে মেঘ বিদায় হবার আগে নবনী বের হয়ে গেল ওষুধ আনতে যাবে বলে। মেঘ বাইরে এসে দাঁড়াতেই নবনী এগিয়ে গেল মেঘের দিকে। মেঘের পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনার এসব নাটকের মানে কি? মেঘ নিজের দিকে তাকিয়ে বলল, নাটক কোথায় করলাম? আমি তো নাটক করি না। নবনী বিরক্ত হলো প্রচণ্ড। দাঁত কিরমিরে বলল, আপনি এরকম বেহায়াপনা কেন করছেন? নিজের স্ট্যাটাস, নিজের অফিস সব ফেলে রেখে এরকম এতিম সেজে আমার বাসায় আসার মানে? মেঘ বলল, আমার একটাই অপরাধ নবনী, আমি তোমাকে ভালোবাসি। ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে আমার মতো একটা ছেলেকে নিজের সব ছেড়ে তোমাকে একটু বেশি দেখার আশায় তোমার বাসা পর্যন্ত চলে আসতে পারে। নবনী ভুরু কুঁচকে তাকালো মেঘের দিকে। মেঘ মুচকি হেসে আবার বলল, আমি মাঝে মাঝে আফসোস করি কেন আমি বখাটে হতে পারলাম না। তাহলে অন্তত সাহস করে তোমার হাতটা আমার বুকে চেপে ধরে বলতাম, দেখো, তোমার নামে বারবার আন্দোলিত হোক আমার এই হৃৎপিণ্ড। আমার ব্যাড লাগ নবনীতা, আমি এসব পারি না। তাই তোমাকে দেখার জন্য মিথ্যে বাহানা দিতে পারি। তুমি আমার ভয়ে সিম কার্ড চেঞ্জ করে ফেলেছো। তুমি লাঞ্চ আওয়ারে ক্যান্টিনে গিয়ে বসে থাকো। অফিস টাইমে রোবটের মতো নিচের দিকে তাকিয়ে থাকো। সিসি ক্যামেরায় আমি দেখি আমার নবনীতা আমার থেকে 10-12 ফিট দূরে বসে থাকে মাথা নুইয়ে। শুধু আমি যাতে তাকে না দেখি তার জন্য। ক্যামেরায় দেখে আমার মন ভরে না নবনীতা। আমার আজন্ম পিপাসা তোমাকে দেখার। আমি তাই এত শুধু শুধু কিছু সময় বেশি দেখার জন্য এত প্ল্যানিং। আমাকে তুমি মিথ্যেবাদী বলতে পারো, অপরাধী বলতে পারো, আমি হাসি মুখে মেনে নেব। ইস্পাত কঠিন মানবীকে ভালোবাসার মতো অপরাধ করে ফেলেছি, তার শাস্তি পাবো, তা কি হয় না? নবনী অন্যদিকে তাকিয়ে চোখের জল গোপন করে বলল, আমার সাথে আসুন, আপনার সাথে আমার কথা আছে। মেঘ মিষ্টি এসে বলল, তা আগেই বলতে পারতে। আমার সাথে আলাদা করে কথা বলবে, এভাবে রাগ করে বলার কি আছে নবনীতা? আগে জানলে তো একটু সেজে গুজে আসতাম। নবনীর চোখ গোল করে তাকাতেই মেঘ হেসে বলল, আসো আমার সাথে। একটা রিক্সা ডেকে নিয়ে মেঘ নবনীকে রিক্সায় উঠতে বলল। তারপর নবনী বসার পর নিজেও উঠে বসলো। নবনী অস্বস্তিতে নুইয়ে গেল। মেঘের ভীষণ ভালো লাগছে। এই প্রথম দুজন এত কাছাকাছি একটা রেস্টুরেন্টের সামনে এসে থামালো। নবনী বলল, আমি রেস্টুরেন্টে যাব না, আমি একটা খোলামেলা জায়গায় বসতে চাই। মেঘ যথাজ্ঞা বলে রিক্সা থেকে উঠে বনানী লেকে যেতে বলল। 10 মিনিট পর লেকের পাশে এসে রিক্সা থেকে নামলো দুজন। মেঘ কিছুটা সামনে এসে বলল, সাঁতার জানো? নবনী মাথা নাড়িয়ে হে বলল। ম্যাক বলল, নৌকায় উঠবে? নবনী মাথা নাড়িয়ে না বলল। কিছুটা হেঁটে দুজনে রাস্তার পাশে। তারপর মেঘ নরম স্বরে বলে, কি বলবে? নবনী কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা গল্প বলবো, নবনীর গল্প। মেঘ মুচকি এসে বলল, আচ্ছা, আজকে না হয় আমি গল্প বলি, তুমি শোনো। ভুল হলে সংশোধন করে দিল। নবনী উদাস হয়ে আকাশের দিকে তাকালো। মেঘ কি গল্প বললো কে জানে। মেঘ গম্ভীর করে বলল, গ্রামে ছিল এক দম্পতি। তাদের 4 ছেলেমেয়ে ছিল। ছোট্ট সুখের সংসার। তাদের সংসার শুধু সুখের নয়, সুখের রাজ্য যেন। বড় রাজকন্যার নাম নবনী জাহান। ছোট্ট ফুটফুটে সেই রাজকন্যা বাবা মায়ের সংসারে বাকি 3 ভাই বোন নিয়ে হেসে খেলে দিন কাটাতো। অনার্সে ওঠার পর বিয়ে হয়ে যায় এক অচেনা রাজ্যের রাজকুমারের সাথে। হুট করে বিয়ে হয়, কেননা নবনী তার শ্বশুর কলেজ থেকে ফেরার পথে দেখে এত বেশি পছন্দ করে ফেলেন যে তিনি আর দেরি করতে রাজি হননি। আসলে ভদ্রলোকের জহুরির চোখ, খাঁটি হিরে চিনতে তিনি ভুল করেনি। ফুলবাগানে ফুটে ওঠা উৎকৃষ্ট গোলাপটিকে তাই অতি যত্নে ভালোবাসায় নিজের রাজ্যে শোভাবর্ধন করতে রাজকন্যার বাবার কাছে এক প্রকার ভিক্ষে করে নিয়ে যান। কিন্তু ভদ্রলোক জানতেন না, তার বাসায় তিনি তার ছোট পুত্র ছাড়া বাকি সবাই যে রাক্ষসরূপী মানুষ। রাজকন্যা নিজের সর্বোচ্চ দিয়ে শ্বশুর ছাড়া আর কারো আপন হতে পারেনি। এদিকে রাজকন্যার স্বামী, সে নিজের বাগানের গোলাপের দিকে না তাকিয়ে অন্য বাগানের গোলাপ থেকে মধু আহরণ করতে উঠে পড়ে লেগেছে। ফুলে ফুলে উড়ে বেড়ানো যে তার স্বভাব, তা সে ছাড়া কেউ জানত না। এজন্য নিজের বাগানের ফুলটি তার কাছে বিবর্ণ লাগত। তারপর একটা সময় আসে যখন রাজকন্যা জেনে যায় যে আসলে নিজের সব দিয়েও রাজকুমারকে আপন করতে পারেনি। আত্মমর্যাদা সম্পন্ন রাজকন্যা তখনই সিদ্ধান্ত নিল সব অবহেলা সহ্য করে নিলেও এই অবহেলা সইবে না। তারপর তাদের বিচ্ছেদ হয়ে যায়। রাজকন্যা তারপর থেকে নিজেকে গড়ে তোলার জন্য এক অদম্য মনোবল নিয়ে শহরে আসে পুরো পরিবার নিয়ে। সেই শহরে আসে, সেখানে তার একটা সুখের স্বপ্ন দাফন করার শূন্য হাতে ফিরে গিয়েছিল। সেখানে সে শূন্য হয়ে আবারও সে পূর্ণ হতে চলছে। রাজকন্যা পূর্ণতা পেতে লাগলো। আত্মবিশ্বাসী রাজকন্যা ভালোবাসায় পড়ে শূন্য হতে লাগলো। সেই শহরে এক কাঙাল প্রেমিক। ভালোবাসা ছাড়া যার চাওয়ার কিছুই নেই। কাঙালের মতো নিজের আত্মসম্মান ত্যাগ করে রাজকন্যা পদে পদে ঘুরতে লাগলো। কে জানে, হয়তো একদিন রাজকন্যার মনে দয়া হবে। পৃথিবীতে কত অদ্ভুত ঘটনা ঘটে, এরকম একটা ঘটে যায়।
যদি কাঙ্গাল আশায় বাঁচে সে কাঙ্গাল। নবনী হতবিম্বল হয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে বলছে এসব? কিভাবে জানলেন? আমি তো এসব শিমলা আপাকে বলিনি কখনো। মেঘ মুচকি হাসলো। নবনী নিজের কৌতূহল কিছুটা নিবৃত্ত করতে পারছে না। মেঘকে বারবার জিজ্ঞাসা করতে লাগলো কিভাবে জেনেছে। মেঘ নবনীর এরকম উৎসাহ দেখে চুপ করে রইল। নবনীর কথা শুনতে মেঘের ভীষণ ভালো লাগছে। বারবার জিজ্ঞাসা করে বিরক্ত হয়ে নবনী উঠে যাচ্ছিল। সেই মুহূর্তে সাহস করে মেঘ নবনীর হাতটা টেনে ধরে বসলো। নবনীর মনে হলো 220 ভোল্টের শক লেগেছে তার। মেঘ চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস নাড়ল। নবনীর হাত ছাড়লো, নিজের হাতে মুঠো করে ধরে রাখলো, যেন ছেড়ে দিলেই নবনী হারিয়ে যাবে তার কাছ থেকে। তারপর বলল, নবনীতা, আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন তোমার পিছন পিছন এসে তোমার বাসা দেখেছি। তারপর থেকে একটা রুটিন হয়ে গেছিল তোমার বাসার সামনে দাঁড়িয়ে থাকা। তোমার বাসার উল্টো দিকে রাস্তা, সব ভিক্ষুকরা আমাকে চেনে নবনীতা। তোমার জন্য এত পাগল হলাম আর এটুকু জানবো না? আমি প্রথমে তোমাদের বিল্ডিংয়ের দারোয়ানের থেকে শুনেছি, আমার বিশ্বাস হয়নি, ওভাবে পাত্তা দেনি। তারপর আবার ওই দারোয়ান আমাকে সব বলে। সেদিন আমি সিদ্ধান্ত নেই তোমাকে আর কষ্ট পেতে দিব না। কিন্তু একদিন তামিম সাহেব নিজেই আমাকে সব বললেন। আমাকে সব সময় এখানে দেখে ওনার মনে সন্দেহ হয়। একদিন আমাকে জিজ্ঞাসা করতেই আমি বলে দিলাম আমি তোমাকে ভালোবাসি, তাই এখানে এসে দাঁড়িয়ে থাকি। আমার ভালো লাগে দাঁড়িয়ে থাকতে। শুনে আমাকে নিয়ে চায়ের দোকানে বসলেন। চা খেতে খেতে সব বললেন। দারোয়ান আমাকে তামিম সাহেবের নাম বলেনি। তামিম সাহেবের থেকে জানলাম উনি ছিলেন তোমার প্রাক্তন স্বামী। তবে সেদিন এটাও বুঝলাম ওনার মনের কোনো এক কোণে এখনও তোমার জন্য দুর্বলতা রয়ে গেছে। আমার তখন মনে হচ্ছে যত দ্রুত সম্ভব তোমাকে আমার করে নিতে হবে। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার মনের সব কষ্ট দূর করে দেব। আমি যে তোমার ভালোবাসায় এভাবে আছি, এটা কিন্তু আমাদের প্ল্যান ছিল না, আমার বাবার প্ল্যান ছিল। বাসায় আমি গিয়ে সব জানলাম। বাবা শুনে আমাকে বুদ্ধি দিল তোমার সাথে বেশি বেশি কথা বলার চেষ্টা করতে, তোমার কাছাকাছি থাকার চেষ্টা করতে। এতে না কি তুমি আমার প্রতি দুর্বল হয়ে যাবে সহজে। বাবা তো জানে না তোমার মন লোহায় গড়া। আমি সারাদিন তোমার বাসায় শুয়ে থাকলেও তুমি আমার দিকে করুণা করে হলেও তাকাবে না। তবুও আমি বাবার বুদ্ধি কাজে লাগালাম, কেননা বাবা আমার সব ব্যাপারে উপদেষ্টা হিসাবে কাজ করে। নবনীর মনে হলো সে যেন এখনও শখের উপর আছে। নবনী হতবিম্বল হয়ে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনার বাবা চেনেন আমাকে? মেঘ বলল, সে তো আমি বাবাকে বলেই দিয়েছি তুমি অফিস জয়েন হওয়ার পর। আর তার 1 সপ্তাহ পর বাবাকে দেখিয়ে দিয়েছি তোমাকে। নবনীতা আর বলার মতো কথা খুঁজে পেল না। মেঘ নবনীতার হাত আলতো করে চাপ দিয়ে বলল, নবনীতা, আমি বেশি কিছু চাই না। তোমার এই হাতটা আজীবন আমাকে ধরে রাখার সুযোগটুকু তুমি আমাকে দাও। আমি কথা দিচ্ছি মরণ পর্যন্ত তোমার হাত আমি ধরে রাখবো। একটা সুযোগ দাও নবনীতা। অতীত আঁকড়ে ধরে রেখে কী লাভ? নিজেকে সুখ পেয়েছেন এত করে, পাওনি তো বরং কষ্ট বেড়েছে আরও। এর চাইতে ভালো জীবনটাকে আর একটা সুযোগ দাও তুমি। আমি আমার ভালোবাসার চাদরে তোমাকে মুড়িয়ে রাখবো নবনীতা। নবনী নিজেকে আর মানাতে পারল না। এতদিন ধরে নিজের কাছ থেকে নিজে অনেক লুকিয়ে বেড়েছে, মনকে নানাভাবে সাজিয়েছে। আজ যেন নিজের মন নবনীর সাথে বিদ্রোহ শুরু করলো। নবনী মেঘের দিকে তাকিয়ে জলভরা নয়নে টুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মেঘ অপলক তাকিয়ে রইল নবনীর দিকে, তারপর বলল, ভালোবাসি নবনীতা। নবনী মাথা নিচু করে ফেলল। এর জবাব কী বলবে? মেঘ উঠে চলে গেল। চলো কোথাও বসি, তোমার দুপুরের খাওয়া হয়নি। নবনী মাথা নিচে করে বলল, না, বাসায় গিয়ে খাবো। মেঘ জোর করলো না। রিক্সা করে নবনীকে বাসায় পৌঁছে দিল। আসার সময় বলল, তোমার সাথে যে আমার সারাক্ষণ কথা বলতে ইচ্ছে করে নবনীতা। নবনী হেসে নিজের ফোন থেকে মেঘের ফোনে একটা কল দিল। তারপর আর এক মুহূর্তে দাঁড়িয়ে ছুটে পালিয়ে এলো। লজ্জায় উত্তেজনায় নবনীর বুক ধুকপুক করতে লাগলো। কেমন একটা অচেনা অনুভূতি। বাসায় ফিরে নবনী মাকে বলল খাবার দিতে। হাত মুখ দিয়ে নবনী খেতে বসলো। খাবার খেতে খেতে নবনীর ভালো মতো খেতে পারল না। গলায় বারবার খাবার আটকে যাচ্ছে। নবনীর মনে হলো পুরো দুনিয়া যেন কাঁপছে। কেমন ঘোর লেগে যাচ্ছে ওর। নবনী খাবার না খেয়ে শেষ করে উঠে গেল। রাবেয়া বেগম মেয়ের অস্থিরতা দেখে জিজ্ঞাসা করলো, কী হয়েছে নবনী? নবনী চমকে গেল মায়ের প্রশ্নে। আমতা আমতা করে বলল। রাবেয়া বেগম অবাক হলেন। এত বিচলিত লাগছে কেন মেয়েকে? নবনী চেয়ারে ধপ করে বসে পড়ল। তারপর বলল, মা, আমাকে একটু লেবুর শরবত বানিয়ে দাও, আমার কেমন যেন লাগছে। রাবেয়া বেগম মেয়ের জন্য শরবত বানাতে গেল। নবনী বারবার নিজের ফোনের দিকে তাকাচ্ছে। মেঘের কল এলো 10টায়। নবনী তখন ফাল্গুনির পড়া দেখাচ্ছে। কল আসতে নবনী চমকে উঠল। তারপর তাড়াহুড়ো করে নিজের রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় বসে পড়ল। কল রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে নবনীর গলা শুকিয়ে গেল। হাত পা থরথর করে কাটছে। টিনেজার প্রথমে প্রেমে পড়লে মানুষের যেমন অবস্থা হয়, নবনীর তাই হয়েছে। নবনীর বুকের ভেতর একটা রোমাঞ্চকর অনুভূতি কাজ করছে। মেঘ আবারও কল দিল। কাঁপতে কাঁপতে নবনী কল রিসিভ করে হ্যালো বলল। হ্যালো বলতে নবনী টের পেল কেমন আটকে যাচ্ছে তার কথা। মেঘ হেসে বলল, নবনীর এরকম জড়তা দেখে।
সকালে মেঘের ঘুম ভাঙল দেরিতে। ঘড়িতে সকাল 10:30। গতরাতে নবনীর কথা বলতে বলতে কখন যেন 2টো বেজে গেছে, টেরই পায়নি দুজনে। মিষ্টি মধুর একটা অনুভূতি নিয়ে দিন শুরু হলো। নিজেকে কেমন হালকা লাগছে আজ মেঘের। নাস্তা না করে মেঘ ছুটলো অফিসের জন্য। মাসুমা বেগমও সোফায় বসে ল্যাপটপে কিছু দেখছেন। মেঘকে হন্তদন্ত হয়ে ছুটতে দেখে মাসুমা বেগম মেঘকে বললেন, তারপর উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, এত কিসের তারা? টয়লেটে চাপ দিচ্ছে নাকি প্রবল বেগে? ওয়াশরুমে তো তোর রুমেই আছে, বাইরে ছুটছিস কেন তাহলে এরকম 5G স্পিডে? মেঘ থেমে গিয়ে বলল, অফিসে দেরি হয়ে যাচ্ছে মা, যেতে হবে। তাছাড়া ওর সাথে দেখা করা লাগবে খুব দ্রুত। মাসুমা বেগম সরু চোখে বললেন, বাপের স্বভাব তো পুরো পাইছিস। অফিস শেখাতে আসছে আমাকে। বজ এখানে আমার জুয়েলারি পছন্দ করে দে। আগামী মঙ্গলবার কী পরবো তার একটা ব্যাপার আছে না? মেঘ অবাক হয়ে বলল, মঙ্গলবার কি? মাসুমা বেগম হতভম্ব হয়ে ছেলেদের প্রশ্ন করলেন। তারপর বাচ্চাদের মতো কেঁদে উঠে স্বামীকে বললেন। শফিক আহমেদ ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। স্ত্রীর কল পেয়ে দীর্ঘশ্বাস ফেলে রিসিভ করে বললেন। শফিক আহমেদকে কথা বলার সুযোগ না দিয়ে মাসুমা বেগম কেঁদে উঠে বললেন, আমি তো চলে যাচ্ছি, এই দুনিয়ার আর বেঁচে থাকার ইচ্ছে নেই আমার। তুমি কোথায়? শেষবারের মতো তোমার একটা ছবি পাঠিয়ে দাও তো। যাবার সময় তোমার মুখটা দেখে আমি মরতে চাই। কার জন্য নিজের জীবনের সব শখ আহ্লাদ ত্যাগ করলাম? আমার ছেলে কিনা আমাকে জিজ্ঞাসা করে মঙ্গলবার কি? এই ছেলের জন্য কিনা আমি পিএইচডি করার জন্য দেশের বাইরে যাইনি, এর একা থাকতে হবে বলে। সেই ছেলে আজ মায়ের কথা ভুলে গেল? কোন লম্বা হাতওয়ালা শাকচুন্নির সাথে কথা বলে আমাকে তাগাদা দেখাচ্ছে? তার সাথে দেখা করতে যাবে। আমার সাথে কথা বলার সময় নাকি তার নেই। শফিক আহমেদ নিজেই ভেবে পেলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, আশ্চর্য ঘটনা তো কি তা? আর মঙ্গলবার কি সেটা আমিও নিজে জানি না। মাসুমা বেগম এবার বিলাপ করলেন আরও জোরে জোরে। ফোনটা কেটে দিয়ে পরনের শাড়ি দিয়ে নিজের নাক মুছলেন। শফিক আহমেদ বুঝতে পারলেন একটা ঝামেলা হয়েছে। ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বললেন আবার। শফিক আহমেদ বাসায় এসে দেখলেন মেঘ সোফায় স্থানু হয়ে বসে আছে। মাসুমা বেগম লাগেজ গোছাতে গোছাতে শিমলাকে কল দিয়ে বললেন, শিমলা রে, মা, মামিকে ক্ষমা করে দিস তুই। মামি তো চলে যাচ্ছে। আজকে এই দেশ ছেড়ে চলে যাব। এই স্বামী সন্তান সংসার কেউ আমার না। এই জন্যই বলি আমার স্বামী এভাবে বদলে যাচ্ছে কেন? সে যে এখনও তার প্রাক্তন প্রেমিকার কবে জ্বর হলো কবে সর্দি হলো সেই খবর রাখতে ব্যস্ত। বউয়ের কথা মনে থাকবে কেন এখন? তোর মামার প্রাক্তন প্রেমিকার কথা মনে আছে না তোর? ওই যে চাইনিজদের মতো ছোট ছোট ত্বক, ধলা চামড়ার সেই বিলাতি ছেমড়ি। সে তো মামার সাথে বিদেশে থাকতে সিগারেট ভাগাভাগি করে খেত। তারপর কল কেটে দিল। মেঘ বিরক্ত হয়ে বলল, মা, আমাকে যেতে হবে। তোমার হবু বউয়ের সাথে গতরাতে কথা হলো। আজ যদি তার সাথে দেখা না করি তবে কেমন দেখায় তুমি? তুমি তোমার কান্নাকাটি এখন স্টপ করো। আমি সন্ধ্যায় আসলে তারপর না হয় শুরু করো। মাসুমা বাবা কান্নার বেগ আরও বেড়ে গেল। সোফায় হাতলে মাথা ঠেকলে বলল, এই ছেলে তো আমার না গো। কাল একটা মেয়ের সাথে কথা হতে না হতে আজকে ছেলে হয়ে মাকে ভুলে গেল। ও আল্লাহ, ওই মেয়ে যদি এই বাড়ি বউ হয়ে আসে, এই ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এই বাড়িতে একটা গাছকে মূল্য দেওয়া হয়, শুধু আমাকে ছাড়া। আমি আজকে লইয়া কাছে যাব। এক রাতে একটা মেয়ের সাথে কথা বলে যে ছেলে এরকম একটা দিনের কথা ভুলে যেতে পারে, তার সাথে আমার সব সম্পর্ক ছিন্ন। এই মেয়েকে আমি কিছুতেই ছেলের বউ হিসাবে মেনে নেব না। আমার ফোন কই? শিমলাকে আবার ফোন কল দিতে হবে। এদিক ওদিক তাকিয়ে মেঘের দিকে তাকিয়ে বলল, গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? আমার ফোন এনে দে। শিমলাকে কল দিতে হবে আমার। কেউ এই দুরবস্থা শিমলা ছাড়া কেউ বুঝবে না। মেঘ টেবিলের উপর থেকে ফোন এনে দিয়ে বাবাকে বলল, তোমার স্ত্রীকে তুমি সামলাও, আমি যাই তাড়াতাড়ি। সবই আমার ছেলেকে যেতে বললেন। নিজের স্ত্রীর পাশে বসে বললেন, শান্ত স্বরে বললেন, কী হয়েছে তোমার? মাসুমা বেগম নাক ঝাড়ে শিমলাকে কল দিয়ে বললেন, আমি আর বেশি দিন এই সংসারে তোর ছেলের জন্য একটা খেলনা বাইক কিনেছি। ওটা তোর হাতে পৌঁছে দিয়ে আমার দায়িত্ব শেষ। জল অনেক দূর গড়িয়েছে রে শিমলা। সব এখন আমার কাছে এক্কেবারে মিনারেল ওয়াটারের মতো পরিষ্কার। আমার গাধা ছেলেটা একটা মেয়ের প্রেমে পড়ে সব ভুলে গেছে। আর তার মামা, সে তো তার পুরনো প্রেমিকার কথা ভাবতে ভাবতে সব ভুলে গেছে। শিমলা বলল, ঘটনা কী মামি? মাসুমা বেগম চোখ মুছে বললেন, প্রথম থেকে বলছি শোন। সকালে আমি বসে জুয়েলারি দেখছি। মেঘ অফিসের জন্য বের হচ্ছে তাড়াহুড়ো করে। আমি ওকে বললাম, এদিকে একটা আয় তো বাবা, আমাকে একটু জুয়েলারি পছন্দ করে দে তো। মঙ্গলবারে অনুষ্ঠান পড়বো, তুই তো জানিস মঙ্গলবার কি। শিমলা নিজেও জানে না মঙ্গলবার আসলে কি। রিস্ক নিয়ে বললে, হ্যাঁ মামি জানি তো। মাসুমা বেগম মুখ শুকনো চোখকে আবার মুছে বললেন, দেখলি তো মা, তোর মনে আছে মঙ্গলবার আমাদের বিবাহবার্ষিকী, অথচ আমার নিজের পেটের পোলা স্বামী কেউ মনে রাখেনি। শিমলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। মাসিমা বেগম আবার বলতে লাগলেন, আমার ছেলে কিনা আমাকে জিজ্ঞাসা করে মঙ্গলবার কি। তুই বল মা, কেমন লাগে এখন? এরপর আমি মনের দুঃখে তোর মামাকে কল দিলাম ঘটনা জানাতে। তোর মামা কি বলল শুনবি? তোর মামা আমাকে জিজ্ঞাসা করলো মঙ্গলবার কি। তুই বল এখন আমার কি করা উচিত? আমি আজ সিদ্ধান্ত নিয়েছি, আজকে আমি এই বাসা ছেড়ে চলে যাব। তোর ভাইকে যেই নাগিনীর
প্রেমে পড়েছে সেই নাগিনীকে নিয়ে সুখে থাকতে বলিস। তোর ভাই বিন বাজাবে আর নাগিনী তালে তালে নাচবে। আমার ভাগ্য খারাপ, সেই নাচ দেখতে পারবো না শুধু। আর তোর মামাকে কিছু বলা নেই, লোকটা তার প্রাক্তন প্রেমিকের শোকে দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমার রান্না তার মুখে রুচে না, আজকাল রান্নার খুঁত ধরে। কবে ওই মহিলা নাকি তোর মামাকে পাঙ্গাস মাছ সে ফ্রাই খাইয়েছে, সেই স্বাদ তোর মামার মুখে লেগে আছে আজও। তোর মামার নজর এখন পাঙ্গাস মাছে আটকে আছে। আমার রান্না খেলে নাকি তার পেট খারাপ হয়ে যায়। আমি তোর বাসায় আসছি মা, নীর সোনার খেলনাটা ওকে দিয়ে ওর থেকে বিদায় হয়ে সোজা চলে যাব রোহিঙ্গা ক্যাম্পে। আপাতত ওরাই আমার আপনজন। তোর মামা বিদেশে চলে গেলে তোরা কেউ আপত্তি করিস না। বেচারা এক জীবনে বাপ্পারাজের গান শুনে এসেছে। শেষ বয়সে যদি ওই বিদেশিনীর দেখা পায় তবে মন্দ হয় গে। তবে শোন, আমার একটা শাড়ি গহনা যেন ওই মহিলাকে না দিতে পারে। এই বাড়ি আমার নামে, আমি এই বাড়ির কোনো সংগঠনকে দিয়ে দিব। শাড়ি গহনা কথা স্ট্যাম্প পেপারে লিখে দেবো। তোর মামার সই নিবি তুই। সব কিছু তোকে দিয়ে গেলাম। আমার ছেলে যেন তার পীড়িতের পত্নীর জন্য একটা সুতাও নিতে না পারে, এই ব্যাপারে সতর্ক থাকবি। সিমলা একটা কথা দম নিয়ে বলল, মামি সত্যি কথা বলি, মামা মেক মিল প্ল্যান করেছে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এই জন্য না তো ওনারা তোমাকে বলেনি মঙ্গলবারের কথা। মাসুমা বেগম চোখ ছোট্ট করে স্বামীর দিকে তাকালেন। শফিকানন্দের মনে ইয়ানাপসি ইয়ানাপসি পড়তে লাগলেন। মাসুমা বেগম ফোন রেখে স্বামীর পাশে বসলেন। তারপর মধুস্বরী বলেন, তুমি আগে বলনি কেন? তুমি যে জানতে আমাদের বিবাহবার্ষিকী, আমার ছেলেও তো জানতো, আগে বলনি কেন? আমি তো ভেবেছিলাম আমার ছেলে শাকচুন্নির প্রেমে পড়ে সব ভুলে গেছে। শফিক আহমেদ স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তারপর কপট অভিমান দেখে বললেন, ভেবেছিলাম সারপ্রাইজ দেবো তোমাকে, তোমার জন্য তো এখন আর হলো না। মাসুমবাবু আহত হলেন, বললেন, আহারে আমি তো ভেবেছি তোমরা সবাই ভুলে গেছো। আচ্ছা যা হবার হলো, এবার আসো আমরা প্ল্যানিং করি অনুষ্ঠানে। আচ্ছা শোনো, তোমার অফিসের সবাইকে ইনভাইট করবো। শফিক আহমেদ ছেলের টেক্সট করে সংক্ষেপে জানিয়ে দিলেন সব। তারপর স্ত্রীর দিকে তাকালেন। একটু আগে রণমূর্তি এখন কেমন শান্ত তার পাশে বসে আছে, যেন কিছুই হয়নি। শফিক আহমেদ স্ত্রীর এক হাত নিজের হাতে টেনে নিয়ে বলেন, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি এমনই থাকো, বিশ্বাস করো। এই আধা পাগলি মেজাজি খামখেয়ালি মহিলাটাকে আমি প্রচণ্ড রকমের ভালোবাসি। মাসুদা বেগম লজ্জা পেয়ে স্বামীর বাহুতে মুখ লুকালেন। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। ৮ পর্ব।